নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজ যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি হলো তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা আপনজন। শেফালি মরিয়া হয়ে দরজা ধাক্কাচ্ছে। কলিং বেলের সুইচটা টেপা হয়ে গেছে অন্তত ৪২, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। জেঠুবাবু জেঠুবাবু বলে গলা ফাটিয়ে চিৎকার করছে, কড়া পড়া শক্ত হাতে এবার জোরে জোরে বাড়ি মারছে B2/2 লেখা জলপাই রঙা দরজাটায়। নিজের চটা ওঠা কম দামি মোবাইল সেট থেকে কল করে চলেছে অনবরত, কিন্তু উদয়নবাবুর সেলফোন তো সেই শুরু থেকেই সুইচড অফ বলছে। ল্যান্ডফোনটা রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে বারবার। কাজের মেয়েটার চেঁচেমেচি শুনে বেরিয়ে আসেন পাশের ২-৪টে ফ্ল্যাটের লোকজন। তাঁরাও তাদের মতো ডাকাডাকি শুরু করেন, দরজা ধাক্কান, কল করতে থাকেন নিজের ফোন থেকেও, কিন্তু নিষ্ফল চেষ্টা। কেয়ারটেকার গার্ডসহ আসেন অনেকেই, আসেন আবাসনের সেক্রেটারি। যদিও রবিবার, তবুও বেলা 10:30 বাজতে চলল ঘড়িতে। এতক্ষণ তো মানুষটার ঘুমিয়ে থাকার কথা নয়। নিশ্চয়ই এ কোনো গুরুতর বিপদের ইঙ্গিত। ফলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। দরজা ভাঙা হলে কাজের মেয়েটার পিছন পিছন ঘরে ঢোকেন ওই ফ্লোরের কয়েকজন প্রতিবেশী। শীতের বেলা, লেপ মুড়ি দিয়ে খাটে দেওয়ালের দিকে মুখ করে অঘরে ঘুমিয়ে রয়েছেন, যেন মনে হচ্ছে মাস্টারমশাই। মশারি সরিয়ে গায়ে হাত দিয়ে ডাকতে গিয়েই শেফালি টের পেয়ে যায় ব্যাপারটা। নিজের দিকে টান দিতেই এদিকে এলিয়ে পড়ে ওর নিথর দেহ। উল্টে যাওয়া স্থির চোখ দুটোর দিকে তাকিয়ে আঁতকে ওঠে, থরথরিয়ে কেঁপে ওঠে মাথা থেকে পা। গত প্রায় 7 বছরের নিত্যদিনের যোগাযোগ আজ আচমকাই চিরকালের মতো শেষ হয়ে এলো বুঝি। ডুকরে কেঁদে উঠে ঠান্ডা মোজাইকের মেঝের উপর বসে পড়ে সে। লক্ষণগুলি দেখে সবাই মোটামুটি নিশ্চিত, তবুও ডাক্তার এসে বলবেন শেষ কথা। সবার মুখ থমথমে, ঘরের মধ্যে থমকে দাঁড়িয়েছে বাতাস। হাওয়া সহসা যেন কেমন অসহ্য রকম ভারী। শেফালির মাথা কাজ করছে না, কি করণীয় বুঝে উঠতে পারছে না। তবে উল্টো দিকে ঘরটা থেকে দ্রুত বেরিয়ে বাকিরা শুরু করে দিয়েছে ফোনাফুনির পালা। সেক্রেটারি জানানো হয়ে গেছে হাউজিংয়ের প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট জানিয়েছেন কাউন্সিলরকে, কাউন্সিলর লোকাল থানায়। পুলিশ আসার আগেই তাঁর ব্র্যান্ড নিউ সাদা এসইউভি চেপে হাজির স্বয়ং এমএলএ সাহেব, পিছন পিছন আরও অনেক লোকজন। ভিড় বাড়ছে ফ্লোরে, বাড়বে নাই বা কেন। উদয়ন সেন একদা রবীন্দ্রসঙ্গীতের একজন খ্যাতনামা ও গুণী শিল্পী, তার চেয়েও বড় একজন নিষ্ঠাবান এবং কৃতবিদ্য সঙ্গীত শিক্ষক। অকৃতদার মানুষটি সারা জীবন মন প্রাণ ঢেলে প্রচুর ছাত্রছাত্রীকে রবীন্দ্রগান শিখিয়েছেন। আজকের বহু বিখ্যাত স্বনামধন্য গায়ক গায়িকাই তাঁর হাতে গড়া। রবীন্দ্রনাথের গানের উপর সর্বজনমান্য অথরিটি হওয়ার জন্য একসময় কত অনুরাগী, গবেষক, বাদ্যযন্ত্রী, রেডিও স্টেশন, মিউজিক কোম্পানির হর্তাকর্তা থেকে শুরু করে মিডিয়ার লোকজন কতই আসতেন তার বাড়িতে। অনেক সরকারি ও বেসরকারি পুরস্কারে সম্মানিত তিনি, পেয়েছেন বহু সংবর্ধনা। রবীন্দ্র জন্মশতবর্ষের সময় 2-4টে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ছিলেন। রেকর্ডিংয়ের আগে তালিম দিয়েছেন এ বঙ্গের বা বহির্বঙ্গের নামী শিল্পীদেরও। গোটা 10-এর বেশি নিজস্ব অ্যালবাম ছিল তার। একেবারে প্রথম জীবনের 4টে গ্রামোফোন রেকর্ড। এক সময় এই এলাকার পিছন দিকে তাঁর পৈতৃক বাড়ি গম গম করত নামি দামি লোকজনের আনাগোনায়। সেই বাড়ি বেছে এই ফ্ল্যাটে চলে আসার পর প্রথম ছাত্রছাত্রীদের যাওয়া আসা ছিল অহরহ। তারপর শ্বাসের রোগটা বাড়তে শুরু করার পর থেকে তাদের সংখ্যা ক্রমশ কমতে থাকে। এত সব তো কিছুই জানা ছিল না শেফালির। জানবে কি করে? জেঠুবাবু তো নিজেকে নিয়ে খুব একটা কথা বলতেন না। গত 6-7 বছর ধরে সে দেখছে লোকটা এই ফ্ল্যাটে একাই থাকেন। একা বলতে ভীষণ রকম একা, আত্মীয় বান্ধবহীন, নিঃসঙ্গ, বাইরের দুনিয়ার সঙ্গে এক প্রকার সম্পর্ক ছিন্ন।
এই ফ্ল্যাটে দুবেলা সে আর সন্তোষী নামের একজন মাঝবয়সী রাঁধুনি ছাড়া কেউ প্রায় আসে না বললেই চলে। ভদ্রলোক পারতপক্ষে বাইরে বেরোয় না, বাইরের কারো সঙ্গে মেশে না, তবে কথা বলতে চায় প্রচুর, কিন্তু তার সঙ্গে কথা বলার কেউ নেই। ঘুম থেকে উঠে খালি গলায় বেশ খানিকক্ষণ গান গাওয়ার পর বাইরের ঘরে এসে চায়ে ডুবিয়ে দুটো রুটি খান। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন 4টে খবরের কাগজ। নাকে রুমাল বেঁধে আলমারি থেকে বের করে কত সব বই পড়েন। দু দেওয়ালের গায়ের থাক ভর্তি শয়ে শয়ে ক্যাসেট। আগেকার দিনের কালো চাকতির মতো ওইসব রেকর্ডের ঝুল ধুলো ঝাড়েন। নিয়মিত রেডিও শোনেন। ছাই ছাই রঙের একটা চ্যাপ্টা টেপ রেকর্ডার চালিয়ে নিচু ভলিউমে গান। টিভিতে রবি ঠাকুরের গানের অনুষ্ঠানগুলো বড় একটা ছাড়েন না। আর বিছানায় উপুর হয়ে পড়ে কী সব লিখে যান। এই হাউজিংয়ের লোকজনের মধ্যে মানুষটাকে নিয়ে আলাদা কোনো উৎসাহ দেখেনি, কিছু সেভাবে বলতেও শোনেনি সে। তাই যত সময় এগোচ্ছে ভিড় বাড়তে দেখে শেফালি তো রীতিমতো অবাক। এই দুনিয়ায় 80 পেরোনো এই বুড়ো মানুষটার যে আদৌ কোনো গুরুত্ব থাকতে পারে সে নিয়ে সত্যিই কোনো ধারণা ছিল না তার। বরং সে ভাবত লোকটা মহা গুলবাজ। বড় বড় কত সব কেউকেটা লোকজনকে নাম ধরে বলে, যেন সকলে ওর ইয়ার দোস্ত। টিভিতে নামকরা শিল্পীদের গান বা সাক্ষাৎকার জাতীয় অনুষ্ঠান থাকলে ওর ঘোলাটে চোখগুলো কেমন যেন জ্বলে ওঠে। কাঁপা কাঁপা আঙুল বাড়িয়ে দেখিয়ে বলেন, এ আমার ছাত্র তো, ও আমার ছাত্রী। এরা যখন নাকি ওর কাছে শিখতে এসেছিল সব কত ছোট ছোট। খবরের কাগজে বা পত্রপত্রিকায় নাম করা সব গাইয়ে বাজিয়েদের ছবি দেখিয়ে তার সঙ্গে ওর এক সময়ের ঘনিষ্ঠতা বা তাঁদের নানা গল্পের ঝুড়ি নিয়ে বসেন। এমনকি বম্বের কত টপ আর্টিস্টেরও নাকি এই লোক গান তুলিয়েছেন। শুনতে শুনতে বিরক্ত হতো শেফালি আর সন্তোষী। একে অপরের দিকে চোখ চাওয়াচাওয়ি করে হাসতো আর নিজেদের মধ্যে বলাবলি করতো, বুড়ো আর কিছু পারুক না পারুক হেব্বি গল্প বানাতে পারে। কিন্তু গুলবাজি শুধু নয়, মনে হতো মহা ছিটেলো। লোকটা মাঝে মধ্যে কাদের যেন সব চিঠি লিখে পোস্ট করতে পাঠাতো ওদের হাত দিয়ে, কিন্তু ওর নামে তো কোনো চিঠি আসতো না। সেসব চিঠির কোনো উত্তর পেত না নিশ্চয়ই। একদিন নীল কাভারওয়ালা একটা ছোট ফোনের ডায়েরি খুলে একের পর এক নাম্বারে ফোন করে সেই লোকগুলোকে না পেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। বাসি পাউরুটির মতো ফ্যাকাশে হয়ে আসতো মুখ, লুকোতো দুটো অপমানিত চোখ। ধরে আসা গলায় নিজের মনে বিড়বিড় করে বলে চলতো, কেউ আজকাল আর আমার ফোন ধরে না, আমার নাম্বার দেখলেই মনে হয় কেটে দেয়। কেউ কেউ চক্ষু লজ্জার খাতিরে ধরলেও বলে, স্যার একটু ব্যস্ত আছি, ফাঁকা হয়ে রিং ব্যাক করছি। কিন্তু ফাঁকা আর ওরা কোনো দিনই হয় না। কেউ আবার ভুল করে ধরে ফেললেও বলে রং নাম্বার। তার চেয়ে যারা একেবারেই ধরে না তারাই ভালো। অবশ্য ধরে আর কি হবে, আর তো কারো কিছু দরকার নেই। আর আমি কাউকে কী বা দিতে পারি? জানি সবাই খুব ব্যস্ত, কারো কথা বলার সময় নেই। ব্যস্ত থাকাই ভালো। পরম মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি ওরা সারা জীবন ব্যস্ত থাকুক, ওদের ভালো হোক, সবার ভালো হোক। লোকটা কাদের ফোন করতো, কাদের কথা বলতো ওভাবে মাঝে মাঝেই, সে নিয়ে শেফালির খুব একটা কৌতূহল ছিল না। ঘর মুছতে মুছতে মনে হতো ওসব আবার মাথার ব্যারামও হতে পারে। বুড়ো হলে মানুষের কত রকম ভীমরতি হয়, কত কিছু বলে করে, সব কথায় কি অত আমল দিলে চলে? মাঝে মাঝে পিছনের ব্যালকনিতে দাঁড়িয়ে গুনগুন করে কত সব গান গাইতো। সেসব গান ও জন্মে শোনেনি, কিন্তু ওর স্মৃতি খুব তুখোড়। তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার, ঝরা পাতা গো আমি তোমারই দলে। এসব গান তো রাস্তায় মাইকে বাজে না, কেমন সব ঝিমোনো গান। তবু কেন জানা নেই মনে দাগ কেটে বসে আছে। সেবার সোফায় বসে একটা গান গাইতে গাইতে ওর চোখের কোণ উপছে বেরিয়ে এসেছিল জল। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি।
পেয়েছি প্রাণ ভরে। তারপর হঠাৎ থেমে ওর দিকে তাকিয়ে বলেছিল, সুখের মাঝে তোমায় দেখেছি, কিন্তু দুঃখে তোমায় পেয়েছি। এই দুঃখটাই আসল জিনিস, বুঝলি? দুঃখেই তাকে পাওয়া যায়, দুঃখে আরও দুঃখে। কি বুঝলি? সে কিছুই বোঝেনি, বুঝতে চায়ও নি। তার দুঃখ আলাদা। সে উদয়স্ত লোকের বাড়ি খাটে, এইভাবেই তাকে এক মেয়ের পড়াশুনো আর এক মেয়েকে বিয়ের খরচ তুলতে হবে। বাড়ির লোকটা তো আর একটা পয়সাও ঘরে আনে না, রিক্সা চালিয়ে যা কামায় সব চুল্লুর থেকে উড়িয়ে আসে। লটারির টিকিট কাটে আর 2-3 দিন অন্তর অন্তর ওর কাছে হাত পাতে। পয়সা দিতে না পারলেই তুমুল হুজ্জতি আর খিস্তি করে, গায়ে হাত তোলে, হাতের কাছে বাঁশ চেলাকাঠ যা পায় তাই দিয়ে দুধ দাঁড়িয়ে পিটিয়ে দেয়। মাঝে মাঝে আবার দরদ উতলে পড়ে। দুটোই মেয়ে, তাই তার নাকি খুব দুঃখ, তার একটা ছেলে চাই। বড় মেয়ের বিয়ে দিলে নাতি ঘরে আসবে 2 দিন পর, গলা অবধি মদ গিলে এসে তবু এই বয়সে তার রঙিন রাত চাই। ওর নিজের দুঃখের কথা বেশি না বলাই ভালো, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। কিন্তু এই জেঠুবাবু লোকটার জন্য ওর সত্যিই খুব কষ্ট হতো। মাথার চুল থেকে পায়ের নখ অবধি মন খারাপ জমানো মানুষ যেন একটা। তারা দুজন কাজের লোক, আর পয়সা নিয়ে যখন বাজার দোকান করতে দেওয়া ওই একটা উড়ুক্ক ওই ছোকরা মানিক ছাড়া ওর আর কেউ নেই। অনেকবার জিজ্ঞেস করার পর বলেছিলেন ওর এক ভাইপো আছে, দুর্গাপুর না আসানসোল কোথায় যেন থাকে। শেষ দিকে অবশ্য নিজে থেকেই বলতেন সেই ভাইপোর কথা, সেও তার ফোন ধরে না। কিন্তু নীল ডায়েরির শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা নাম্বারটা শেফালিকে দেখিয়ে উনি সেদিন নিজে থেকেই বলেছিলেন ওর যা শরীরের অবস্থা, হুট করে কিছু হয়ে গেলে যেন এই নাম্বারটায় ফোন করে ওকে ডেকে নেওয়া হয়। নিয়ম মতো সেই তাঁর উত্তরাধিকারী, ভ্রাতুষ্পুত্র হিসেবে মুখাগ্নি করার অধিকারী সেই। পাশাপাশি আলাদা জোর দিয়ে বলতেন উনি মারা গেলে যেন ওই ডায়েরিতে লেখা তারাচিহ্ন দেওয়া পরপর নাম্বারগুলো ফোন করে জানানো হয়। তাতে যারা এলো এলো, না এলে আর কি করা যাবে। শ্রাদ্ধ যেন না করা হয় ওর, বরং একটা স্মরণ অনুষ্ঠান হলেই উনি খুশি হবেন। তাতে শেফালি কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে বলতো, এসব অলক্ষণে কথা একদম বলবেন না তো, বললে আমার সঙ্গে একদম কথা বলবে না। তাতে জেঠুবাবু ম্লান হাসতো, বলতো, কেন রে, মৃত্যু অলক্ষণে হতে যাবে কেন? মৃত্যু বড় সুন্দর, মৃত্যু মানে শান্তি, মৃত্যু হলো মুক্তি, জীবনের সবচেয়ে বড় সত্যি। আমার মৃত্যুর পরে আমি চাই না কোনো শোকের গান গাওয়া হোক। যাদের ফোন করতে বলছি ওরা যদি আমার কপাল গুনে আসে, ওদের বলবি আমি বলে গেছি আনন্দের গান গাইতে। দুঃখ দুঃখভাবে একেবারেই না, ওরা যেন আনন্দ অনুষ্ঠানের মতো করে ওই সব গান গায়। কি কি গান গাইবে, কারা কারা কোন গান গাইবে তার একটা লিস্ট আমি কালোর ওপর সোনালি দাগ দেওয়া ওই যে ডায়েরিটায় লিখে দিয়ে গেলাম। ওরা এলে ডায়েরিটা হাতে দিয়ে বলিস ওই গানগুলো ওদের জন্য বাছা থাকলো, এগুলো গেয়েই ওরা যেন আমার আত্মার চিরশান্তি চায়। মেঝেতে থম মেরে বসে এসব কথাই চিন্তা করছিল শেফালি। তার মধ্যে ডাক্তার এসে ঢুকলেন ঘরে। উদয়ন সেনকে মিনিট 5 ধরে নানাভাবে চেক করে ঘোষণা করলেন উনি গত হয়েছেন। কাল রাতেই স্ট্রোক হয়ে গেছে ঘুমের মধ্যে। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন ভদ্রলোক। তারপর শেফালি এগিয়ে দেওয়া চেয়ারটায় বসে ডেথ কনফার্ম করার সময় সমবেত সবার উদ্দেশ্যেই বলে উঠলেন, একজন লেজেন্ড চলে গেলেন। আমার বাবাও একসময় ওর কাছে কিছু মাস গান শিখেছিলেন। এই রকম ডেডিকেটেড গানের শিক্ষক আজকাল বিরল। খুব খারাপ লাগছে। সংস্কৃতি মনস্ক বলে এলাকায় পরিচিত ডাক্তারবাবুর কথা শুনে হাউজিং সেক্রেটারি সেই মুহূর্তে যত বেশি ভক্তিরস জড়ো করা সম্ভব সবটা নিয়ে তাকালেন মৃতদেহর দিকে। ওর মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, আমাদের বড় ক্ষতি হয়ে গেল। পিছনে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টও কম যাবেন কেন? একটি বিশেষণ যোগ করে একই কথার পুনরুচ্চারণে তিনি বললেন, অপূরণীয় ক্ষতি। লেজেন্ড কথার মানে শেফালি জানে না।
লোকটার মরে যাওয়া মানে দেশ দুনিয়ায় কেন এত বড় ক্ষতি সে বোঝার ক্ষমতাও তার নেই। তবে হ্যাঁ, তার এই ফ্ল্যাটের কাজটা যে গেল সে ব্যাপারে আর কোনো দ্বিমত রইল না। এই রকম শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটা বাড়ি কপালে আর কোনো দিন জুটবে কি না তার জানা নেই। এই রকম একটা মালিক যে তাকে কোনোদিনও হুকুম করেনি, গলা তুলে কথা বলার তো প্রশ্নই ওঠে না। কিছুক্ষণের মধ্যে সন্তোষী বলে ওই রাঁধুনি এসে ঢুকলে ওরা একে অপরের দিকে তাকিয়ে থাকে শূন্য দৃষ্টিতে। কাজ হারানোর চেয়েও অনেকটা বেশি ওরা কী যেন একটা হারিয়ে ফেলেছে বোঝার চেষ্টায় স্তম্ভিত দাঁড়িয়ে থাকে দুজনেই। পুলিশ এসে ঢুকলো কিছুক্ষণ পরেই। যদিও ডাক্তারের কথায় অস্বাভাবিকতার তেমন ইঙ্গিত ছিল না, তবুও তাদের পক্ষে নিশ্চিত হওয়া কঠিন। হাজার হোক একজন হাফ সেলিব্রিটি তো বটেই, তার উপর বন্ধ ঘরের ভিতরে মৃত্যু বলে কথা, তাই পুলিশকে কিছু রুটিন কাজ করতেই হবে। নিঃসন্দেহে হওয়ার জন্যেই বডি যাবেই হাসপাতালের পোস্টমর্টেমে। তার মধ্যে উদয়নবাবুর ভাইপোকে জানানোর কথাটা সেক্রেটারির কানে তোলে শেফালি। অনুমতি মিললে নীল ডায়েরির শেষ পাতার লাল কালি দিয়ে লেখা নাম্বারটায় কল করে নিজের ফোন থেকেই। বারবার রিং হয়ে লাইন কেটে যাচ্ছে, কেউ ফোন তুলছে না দেখে জেঠুবাবুর ইচ্ছে মোতাবেক এবার সে ডায়েরিটার সামনের পাতাগুলোয় এসে তারাচিহ্ন দেওয়া নাম্বারগুলোর উপর থামে। 1, 2, 3 করে ফোন করতে থাকে পরপর নামগুলোয়। শুভময় বসু, রিজুলা মিত্র, অরিত্র মুখোপাধ্যায়, মোহনা ইসলাম, ঋতজা বসাক, অলোকেন্দু লাহিড়ী, শ্রীময়ী সান্যাল, রক্তিম সেনগুপ্ত, অনন্য রক্ষিত, আরও বেশ কিছু নাম। এরা কেউই নাকি জেঠুবাবুর ফোন ধরতো না আগে, কিন্তু আশ্চর্য ব্যাপার, 2-1 জন বাদে বাকি সবাই ফোন ধরে আজ। অচেনা নম্বর দেখেই ধরছে নাকি কে জানে। সে যাই হোক, সহজাত অমার্জিত উচ্চারণে উদয়ন সেনের বাড়ির কাজের মেয়ে বলে নিজের পরিচয় দিয়ে সে যখন তার মালিকের মৃত্যু সংবাদ দেয়, আর সেই সঙ্গে জানাতে ভোলে না উদয়নবাবুর দেওয়া নম্বর থেকে ওর ইচ্ছা অনুসারেই তাদের সেই খবর দিচ্ছে, তখন ওপারের শ্রোতারা যেন সবাই আকাশ থেকে পড়েন। হাহাকারের মতো বাজে ওদের গলার স্বর। অন্তত শেফালির কানে তো সেই রকমই মনে হয়। সকলেই বলেন এই দুঃসংবাদ শুনে তারা নাকি ভয়ানক মর্মাহত। ঘটনাটা তাঁদের কাছে পিতৃবিয়োগের চেয়ে কোনো অংশে কম নয়। অতএব যত তাড়াতাড়ি সম্ভব স্যারের ফ্ল্যাটে পৌঁছচ্ছেন তাঁরা। শেফালি এই ফ্ল্যাটের ঠিকানা জানাতে গেলে সবাই বাধা দেন, বলেন ওই ঠিকানা তারা বিলক্ষণ জানেন। ভাইপোর যে নম্বরটা ফুল রিং হয়ে হয়ে কেটে গিয়েছিল সেটা থেকে ফোন আসে তার কিছুক্ষণ বাদেই। তার গলাতেও একই রকম মর্মাহত বিস্ময়। জানায় ঘন্টা 3-3.5 মধ্যেই পৌঁছচ্ছে সে। কথার নড়চড় করেননি কেউই। যতজনের কাছে ফোন গিয়েছিল ঘন্টা আধেকের মধ্যে এই হাউজিং কমপ্লেক্সে এসে পৌঁছেছিলেন তারা। অনুজ্জ্বল এই আবাসনের পরিবেশের ভেতরে এত সব ঝাঁ চকচকে লেটেস্ট মডেলের দামি দামি গাড়ি এসে দাঁড়ানোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় যেন। আবাসনের সমস্ত লোকজন বেরিয়ে এসেছে ওদের দেখতে। হন্তদন্ত হয়ে জনা 10-12 পুরুষ মহিলা দ্রুত পায়ে, কেউ কেউ প্রায় ছুটতে ছুটতে এসে ঢোকেন এই ঘরে। খাটের ওপর শোয়ানো উদয়ন সেনের মৃতদেহের দিকে এগিয়ে যান প্রবল কোনো স্বতঃসিদ্ধ অধিকার বলে। ডুকরে কেঁদে ওঠেন কয়েকজন। বাকিদের গলা ঠেলে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। স্যার, আপনাকে যে শেষে এইভাবে দেখতে হবে ভাবতে পারছি না। কোকিয়ে উঠে পায়ের কাছে বসে পড়েন একজন সুদর্শনা মহিলা। বেশিরভাগের চোখে জল, বাকিরা যেন দিশেহারা, শোকে পাথর হয়ে গেছেন যেন। শেষ 7 বছরে শেফালি এদের কাউকেই এ বাড়িতে দেখেনি। তবে ভালো করে দেখে এবার মনে হচ্ছে কয়েকজনকে তো নির্ঘাত টিভিতে দেখেছেই। সম্ভ্রমে জড়সড় হয়ে আসে তার শরীর। কানের পিছন থেকে এই ফ্লোরেরই এক মহিলা ফিসফিসিয়ে ওঠে, খাটে বসে কাঁদতে থাকা এই মহিলাই তো রিজুলা মিত্র। এই বছরেই নাকি জাতীয় পুরস্কার পেয়েছেন। আর তার পাশেই দাঁড়িয়ে ওই কাঁচা পাকা দাড়িওয়ালা লম্বা ভদ্রলোক অলোকেন্দু লাহিড়ী। ওর গাওয়া একটা গান নাকি কোন সিনেমায় এবছরের সবচেয়ে বড় হিট। আর তার পাশের লোকটা শুভময় বসু, বিরাট বড় সঙ্গীত পরিচালক। ডান পাশে দাঁড়ানো মোহনা ইসলাম তো নামী গায়িকা হওয়ার পাশাপাশি নামকরা টিভি শোয়ের সঞ্চালিকাও। রক্তিমবাবু নাকি একটা শো করতে 1 লাখ টাকা নেন। আর ঋতজা বসাকের গান শেখানোর স্কুল নাকি এখন কলকাতায় সবচেয়ে বেশি নামকরাগুলোর মধ্যে একটা।
পিছন থেকে আরেকজনের গলার উচ্ছ্বাস আরও বেশি। শ্রীময়ী নাকি এখন যাকে বলে একেবারে পাবলিক হার্ট থ্রব, জাজ হয়ে আসেন কোনো একটা টিভি চ্যানেলের সবচেয়ে বড় গানের কম্পিটিশনে। অরিত্র মুখোপাধ্যায় তো ইদানিং হিন্দিতেও গান করছেন, আর এফএম খুললেই নাকি এখন অনন্য রক্ষিতের গান। এদের প্রোগ্রাম দেখতে 1000 টাকার টিকিট কেটে লোকে হলে যায়, আর আজ তাঁদের দেখা যাচ্ছে চোখের সামনে, কয়েক হাতের ভেতরে। আজ আচমকাই যেন আকাশের তারারা সব নেমে এসেছে এই ফ্ল্যাটে। এত সব বিখ্যাত লোকজনকে একসঙ্গে দেখে কথা হারিয়ে ফেলেছে শেফালি। ওদের কান্নাকাটি, হা হুতাশ, বিলাপের সুর শুনে আরও ঘাবড়ে গেছে। বাষ্পাকুল গলায় এদিকে এগিয়ে এসে শুভময় বলেন, স্যারের পরিচারিকা কে ফোন করেছিল আমাদের? আমি দাদাবাবু। হাত পা ঠান্ডা হয়ে এলেও এগিয়ে গিয়ে দাঁড়ায় শেফালি। আটপৌড়ে কোঁচকানো কাপড় পরা ওর ক্লিন্ন চেহারাটার দেখে মুখের দিকেও তাকানোর প্রয়োজন বোধ করেন না শুভময় বাবু। তবে ওর গুরুগম্ভীর গলা শুনলেই বিশেষ সমীহ জাগে, যেন এখন থেকে পুরো ব্যাপারটার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এমন কর্তৃত্বের স্বরে বলে ওঠেন, স্যারের বাড়ির লোক কেউ আছেন এখানে? না দাদাবাবু, উনাকে আমরা দুজন কাজের লোকই দেখতাম। উনার ভাইপোকে খবর দেওয়া হয়েছে, উনি আসছেন আর কয়েক ঘন্টার মধ্যে। সে ঠিক আছে, আমরা কি ওর বাড়ির লোকের চেয়ে কোনো অংশে কম নাকি? মিডিয়াকে খবর দেওয়া হয়েছে? খবরের কাগজ, টিভি, রেডিওর লোকজনকে? না দাদাবাবু, আমরা তো কাউকে চিনি না। আচ্ছা ঠিক আছে, ও সব আমরা সামলে নিচ্ছি। বলে উনি পকেট থেকে বের করলেন একটা বড় সেলফোন, আর তার সঙ্গে ওরা সবাই মরদেহর পাশ থেকে সরে এসে বের করতে শুরু করলেন নিজেদের সেটগুলো। কাছে ফাঁকা সোফা চেয়ারগুলোয় বসে নিজের নিজের তরফ থেকে ফোন করতে শুরু করলেন বিভিন্ন সব মিডিয়া হাউসে। যত তাড়াতাড়ি সম্ভব এই ফ্ল্যাটে উপস্থিত হতে বলে শুভময়বাবু সম্ভবত কোনো খবরের কাগজের লোককে দিতে থাকেন নিজের প্রতিক্রিয়া। এক কিংবদন্তি সঙ্গীত সাধককে হারালাম আমরা। এমন একজন মানুষকে খুব ছোটবেলা থেকে গুরু হিসেবে পেয়েছিলাম বলে আমি ধন্য। রবীন্দ্রসঙ্গীতকে উনি শুধু স্বরলিপিনিষ্ঠভাবে গাইতে শেখাননি, শিখিয়েছেন উপলব্ধির জায়গা থেকে। প্রতিটা শব্দ, দাঁড়ি, কমা, ড্যাশ, বিটুইন দ্য লাইন, মধ্যবর্তী নৈশব্দ পুঙ্খানুপুঙ্খ সব মাথায় রেখে রবীন্দ্রনাথের গানকে কি করে কাঙ্ক্ষিত স্তরে নিয়ে গিয়ে পরিবেশন করতে হয় সেসব তাঁর কাছেই শেখা। আমরা ছিলাম কাদার তাল, উনি আমাদের যেভাবে তৈরি করেছিলেন আমরা সেভাবেই গড়ে উঠেছি। মাঝে মাঝে মনে হয় আমার এই সঙ্গীত জীবন ওঁরই দেওয়া, ওঁরই আশীর্বাদ। শ্রীময়ী সান্যালের গলা কেমন যেন ভেজা ভেজা। উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। আমার কাছে উনিও ছিলেন একেবারে নিজের বাবার মতোই। যে স্নেহ ওর কাছে পেয়েছি তার তো কোনো সীমা নেই। এরকম শিক্ষক আর জন্মাবেন না। আমার সঙ্গে ওর যোগাযোগ ছিল শেষ দিন পর্যন্ত। এদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ এই শ্রীময়ীর কথা শুনে পাশে দাঁড়ানো সন্তোষের দিকে তাকায় শেফালি। কাকে যেন ভিডিও কল করছেন রিজুলা মিত্র। বয়স 60-এর কাছাকাছি হলেও এখনও চোখ আটকে যাওয়ার মতো গ্ল্যামারাস সুন্দরী। উনি ছিলেন আমার জীবনে ধ্রুবতারার মতো। ওর ত্যাগ, নিষ্ঠা, রবীন্দ্রনাথের গানের বাণীর প্রতি বিশেষ মনোযোগ থেকে অনেক কিছু শিখেছি। উনি যে আমায় কী চোখে দেখতেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শিক্ষক হলেও মানুষটাকে আমি কখনো দেখেছি বন্ধুর মতো, সখার মতো, প্রাণের অতি নিকটজনের মতো। কিছু মাস আগে ফোনে আমাকে যে শেষ গানটি শুনিয়েছিলেন সেটাই এই মুহূর্তে আমার বড্ড মনে পড়ছে। সেদিন ছিল ঘনঘোর বর্ষা। উনি গাইছিলেন, আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, বৃষ্টি সজল বিষণ্ণ নিঃশ্বাসে। অনেকে বলে উনি নাকি আমার জন্য বৈবাহিক সম্পর্কের দিকে যাননি, কিন্তু সেরকম বোধহয় বলা ঠিক নয়। আমি যদি কোনো দিন আত্মজীবনী লিখি, ওর সঙ্গে আমার
নিবিড় ও আত্মিক মানসিক সম্পর্ক নিয়ে একটা বড় এপিসোড অবশ্যই লিখব। এদের সব কথা যে ও বুঝছে তা নয়, তবু যেটুকু বোধগম্য হচ্ছে তাতে কেঁপে কেঁপে উঠতে থাকে শেফালি। কি আশ্চর্য, এসব বলতে ওদের তো কোথাও বাঁচছে না, অবলীলায় বলে যাচ্ছে কত কি। অলোকেন্দু লাহিড়ী কথা বলছেন কোনো এক চ্যানেলের প্রতিনিধির সঙ্গে। যে সম্মান ওর মতো একজন আজীবন রবীন্দ্রসঙ্গীত সেবকের পাওয়া উচিত ছিল সেটা উনি পাননি। যশ খ্যাতির প্রত্যাশিত ছিলেন না উনি, কিন্তু আমরা ওর ছাত্রছাত্রীরা ওকে ওর যোগ্য সম্মানের আসনটি দিতে বদ্ধপরিকর। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাকে পৌঁছে দিতে চাই। তাই আমি আমার সংস্থার তরফ থেকে অচিরেই গড়ে তুলতে চলেছি একটা স্মৃতি রক্ষা কমিটি। এই কমিটি ওর নামে একটি স্মৃতি বক্তৃতার আয়োজন করবে। প্রতি বছর একজন করে প্রতিশ্রুতি সম্পন্ন গায়ক বা গায়িকাকে দেওয়া হবে ওর নামাঙ্কিত পুরস্কার। অরিত্র মুখোপাধ্যায় বলছেন, আমি আমার ছাত্রছাত্রীদের, বন্ধুবান্ধব, সহগায়ক গায়িকাদের সব সময় বলি, গান জিনিসটা কীভাবে গাইতে হয়, গাইতে গাইতে কীভাবে নিজেই গান হয়ে উঠতে হয়, সেটার অন্যতম সেরা দৃষ্টান্ত ছিলেন আমাদের মাস্টারমশাই। আমার সঙ্গে নিয়মিত ওর পত্র বিনিময় হতো। সেই চিঠিগুলোই এখন আমার কাছে চিরস্থায়ী সম্পদ। আমার বাড়ির হল ঘরে ঢুকতেই রবীন্দ্রনাথের উল্টো দিকে ওর ছবিটাই তো রাখা আছে। তাঁদের সকলের বক্তব্যকে ছাপিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছেন অনন্য রক্ষিত, রক্তিম সেনগুপ্ত, মোহনা ইসলাম, ঋতজা বসাকেরা। এদের কাছ থেকে খবর পেয়ে ওদেরই মতো দৌড়তে দৌড়তে এসে পৌঁছচ্ছেন আরও কত সব ছাত্রছাত্রী। এত বিখ্যাত না হলেও তাঁরাও কম বড় সব শিল্পী নন। মাস্টারমশাইয়ের ওপর অধিকার বোধে তাঁরাও কম যান না কোনো অংশে। এই সব কিছুর মধ্যে নানা মিডিয়া চ্যানেলের গাড়ি ঢুকতে শুরু করেছে হাউজিংটার পার্কিং জোনে। খবরের কাগজের প্রতিনিধিরাও আলাদা আলাদাভাবে এতজন সেলিব্রিটির প্রতিক্রিয়া নিতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আবাসনের লনটায় ওরা জমা হয়েছেন। পাশাপাশি সারিবদ্ধভাবে ক্যামেরাগুলো রাখায় ব্যাপারটা দেখতে যেন মনে হচ্ছে অনেকটা প্রেস কনফারেন্সের মতো। আর তার সামনে উদয়ন সেনের বিখ্যাত সব ছাত্রছাত্রীদের হুড়োহুড়ি পড়ে গেল বাইট দেওয়া নিয়ে। কার আগে কে কথা বলবে, কে সবাইকে পাল্লা দিয়ে স্যারের প্রতি তার অধিকতর শ্রদ্ধা নিবেদন করবে, সবচেয়ে বেশি মিডিয়ার কাভারেজ কে পাবে, সেই নিয়ে বেশ একটা হুড়োযুদ্ধ বেঁধে গেল। চিৎকার, চেঁচামেচি, ঠেলাঠেলি থেকে একেবারে ধাক্কাধাক্কি, সব মিলিয়ে সে এক হুলস্থুল কাণ্ড, চরম বিশৃঙ্খলা ওই ন্যাড়া জমিটাকে ঘিরে। ওই জায়গাটা থেকে রীতিমতো ধুলো উঠতে দেখা যাচ্ছিল উদয়নবাবুর এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে। এখন ঘর খালি, সে আর সন্তোষী ছাড়া মরদেহের কাছে আর কেউ নেই। এই কনকনে শীতে একা একা খাটে শুয়ে থাকা, শরীরটার উপর পাতলা একটা চাদর মাত্র দেখে ভেতরটা হু হু করে ওঠে শেফালির। দেহে যদিও প্রাণ নেই, শরীর শক্ত কাঠের মতো হয়ে গেছে, পাথরের মতো শক্ত, তবুও কেমন যেন গা শিরশির করে ওঠে ওর। কেমন যেন মনে হয় লোকটার তবুও ঠান্ডা লাগছে হয়তো। কাঁচা একটা কম্বল বের করে তাই শরীরটার উপর ভালো করে ছেয়ে দিয়ে দাঁড়ায়। ঘরটা আরও ঠান্ডা মনে হচ্ছে, রুম হিটারটা চালিয়ে দিলে হতো। শরীর থেকে আত্মাটা বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু সেটা কি এত সহজে ছেড়ে যেতে পেরেছে এই ঘর? ভাবতে ভাবতে দাঁড়িয়েছিল একটা ঘোরের ভেতরে। তার মধ্যে আবার দল বেঁধে ঘরে এসে ঢোকেন উদয়নবাবুর প্রিয় ওইসব ছাত্রছাত্রী। এত ভিড় কি এত বছর ধরে একা থাকা লোকটার আত্মার সহ্য হবে? এই ভিড়ে তার আবার দম বন্ধ হয়ে আসছে না তো? কিন্তু কি করে এদের সে বারণ করবে? কোন অধিকারে? কে সে? একজন মাস মাইনে পাওয়া ঠিকে ঝি ছাড়া আর কি সে? তার চেয়ে জেঠুবাবুর উপর অনেক বেশি অধিকার এইসব ছাত্রছাত্রীর। এরা তো তার অনেক বেশি আপনজন। চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে। আচমকাই তার নজরে পড়ে বালিশের পাশে রাখা সোনালি দাগ সেই ডায়েরিটার উপরে।
জেঠুবাবু বলেছিল ওইটা ওর প্রিয় ওই ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে। ওতে নাকি ওদের জন্য সেই গানগুলোর তালিকা রাখা আছে যেগুলো ওর স্মরণ অনুষ্ঠানে গাওয়ার কথা। কোত্থেকে একটা মাছি উড়ে এসে বসতে যাচ্ছিল জেঠুবাবুর ঠোঁটের ওপরে। ওটা তাড়িয়ে আরও একটু বেশি ঝুঁকে ডায়েরিটা হাতে তুলে নেয় শেফালি। ওটাকে দু হাতে আঁকড়ে ধরে পিছন ফিরে সামনেই দেখে রিজুলা মিত্র আর শুভময়বাবুকে। আড়ষ্ট পায়ে এগিয়ে যায় ওদের দিকে, ডায়েরিটা ওদের হাতে তুলে দিয়ে জানায় ওকে বলে যাওয়া উদয়ন সেনের ইচ্ছের সেই স্মরণ অনুষ্ঠানের কথা। ওই অনুষ্ঠানে যে গানগুলো গাওয়া হোক উনি চেয়েছিলেন তার তালিকাটা নাকি এই ডায়েরির কোনো এক পাতায়। কে কোন গানটা গাইবে সেটাও নাকি লেখা আছে গানগুলোর পাশে। ডায়েরিটা যেন ওরা এক প্রকার লুফে নেন। চোখগুলো নেচে নেচে ওঠে ওদের। এ আর এক সুবর্ণ সুযোগ। বাহ বাহ, এই তো দারুণ ব্যাপার, দারুণ কথা জানালে তুমি, অনেক ধন্যবাদ তোমাকে। কি যেন নাম তোমার? জিজ্ঞাসা করেন শুভময়বাবু। আমার নাম শেফালি, লাজুক ভঙ্গিতে সে জানায়। আচ্ছা আচ্ছা, এই শীতেও শেফালি, খুব ভালো খুব ভালো, বলেন রিজুলা মিত্র। স্যারের ইচ্ছে মানে আমাদের কাছে আদেশ। করব, নিশ্চয়ই করব। আমরা খুব বড় একটা স্মরণ অনুষ্ঠান করব, খুব বড় কোনো অডিটোরিয়ামে, আর সেখানে গাইব স্যারের বেছে দিয়ে যাওয়া সব গান। কে কোন গান গাইবে আমাদের নাম উল্লেখ যখন করা আছে তখন আর কোনো অসুবিধাই হলো না, আমাদের মধ্যে আর কাড়াকাড়ি সুযোগ থাকবে না। ডায়েরিটা শুভময়বাবুর হাত থেকে নিয়ে বলেন অরিত্রবাবু। সযত্নে ডায়েরিটা হাতে নিয়ে সোফায় বসে ওটার পাতা উল্টোতে শুরু করেন রিজুলা দেবী। উদয়নবাবু ওকে একটু বেশি নাকি পছন্দ করতেন বলে ওর অধিকারবোধ মনে হচ্ছে সর্বাধিক। শুভময়বাবুও কম প্রিয় ছিলেন না, তাই তাঁর পাশেই তিনি। বাকিরা ঝুঁকে পড়েন উল্টে যেতে থাকা পাতাগুলোর উপরে। কিন্তু কোথায় সেই গানের তালিকা? কোন পাতায়? ডায়েরির পাতাগুলো তন্ন তন্ন করে খুঁজতে থাকেন ওরা। একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে থাকে। সব কটা পাতা একাধিকবার করে আগাগোড়া চোখ বুলিয়ে যেতে থাকেন, কিন্তু কোথায় কি? এখানে তো শুধুই উদয়ন সেনের গোটা গোটা হাতে লিখে যাওয়া। এগুলো তো গান হতে পারে না, ব্যক্তিগত লেখাই তো মনে হচ্ছে তো এগুলো একটা লেখাই। প্রথম পাতা থেকে শুরু হয়ে থেমেছে ডায়েরির মাঝামাঝি অংশে। একেবারে শুরুতে পড়তে শুরু করেন রিজুলা মিত্র। একটা চৌকো বক্স চিহ্ন এঁকে তার উপর শুরু হয়েছে লেখা। প্রথম বাক্যটার তলায় আন্ডারলাইন, আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা আমার আপনজন। রবীন্দ্রনাথের গানের জগতে আমার মতো অতি সাধারণ মেধার একজন মানুষের এসে পড়া কিছুটা যেন দৈবাৎ ঘটে যাওয়া ঘটনা। চেয়েছিলাম মন দিয়ে গান শিখতে, কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে কিছুটা বাধ্য হয়েই প্রথম যৌবন থেকেই হয়ে উঠলাম গানের মাস্টার মশাই। কতটা নিজে শিখতে পেরেছি বা তোমাদের শেখাতে পেরেছি তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, কথা বলতে পারি, এই শিক্ষকতা জীবনের আমার শ্রেষ্ঠ প্রাপ্তি হলে তোমরা। না, আমি তোমাদের গড়িনি, তোমাদের মধ্যে গড়ে ওঠার সব উপাদান ভরপুর মাত্রায় ছিল, তাই তোমরা তোমাদের নিজস্ব ক্ষমতাতেই বিকশিত হয়েছ। স্বক্ষেত্রে উৎকর্ষের সীমা স্পর্শ করে নিজেদের কৃতিত্ব বলে সঙ্গীতের দুনিয়ায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছ। আজ যখন বিভিন্ন গণমাধ্যমে বা অ্যালবামে তোমাদের গান শুনি, পত্রপত্রিকায় তোমাদের প্রশংসা, তখন মন গর্বে ভরে ওঠে এই কথা ভেবে যে একদিন আমি তোমাদের সঙ্গীত শেখানোর সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, যা আমাদের মতো বঙ্গভাষীদের সারস্বত জীবনের সর্বোত্তম সম্পদ। তোমরা আমার ছাত্রছাত্রী শুধু নও, আমার পরম বন্ধু, আমার সন্তান সম। কবিগুরু সৃষ্ট গীতসুধারসের স্বাদ তোমাদের আস্বাদন করাতে পারার সৌভাগ্য সম্পদে আমার এই তুচ্ছ জীবন ধন্য। তোমরা আমাকে কেউ গুরুর মতো, কেউ পিতার মতো, কেউ প্রিয় সখার মতো একদা যার পর নাই ভালোবেসেছিলে।
আমিও আমার যা কিছু ছিল সর্বস্ব উজাড় করে তোমাদের দিতে চেয়েছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। এই তৃপ্তিতে আমার এই সমস্ত জীবন আজও ভরে আছে। কিন্তু শেষ এই বছরগুলোয় আমার কণ্ঠ যখন আমাকে ছেড়ে গেল, তখন আমি বড় বিপন্ন ও নিঃসম্বল বোধ করতে থাকি। মনে করতে শুরু করেছিলাম আমি নিঃশেষিত প্রাণ এক। এ পৃথিবীতে বেঁচে থাকার আমার আর কোনো অর্থ নেই। এই ভয়ানক দুর্বিষহ বছরগুলোয় আমি তোমাদের একবার চাক্ষুষ দেখার জন্য, তোমাদের সান্নিধ্য পাওয়ার জন্য, তোমাদের সঙ্গে সামান্য একটু কথা বলার জন্য মাত্রাতিরিক্ত ব্যাকুল হয়ে উঠেছিলাম। আশা করেছিলাম তোমাদের নিজের চোখের সামনে দেখতে পেলে আমি আবার বাঁচার অর্থ খুঁজে পাব। আমার মৃতপ্রায় এই চিত্তে প্রাণ সঞ্চারিত হবে, আবার হৃত মনোবল ফিরে পাব। মিথ্যা হলেও দুদণ্ড ভাবতে পারবো আমি একা নই, এ পৃথিবীতে আমারও কেউ আছে। কিন্তু কোথায় পেলাম তোমাদের? বাঁচার তাগিদে মরিয়া হয়ে প্রায় প্রতিদিনই তোমাদের নম্বরগুলোয় ফোন করতে থাকি, আমি চিঠি লিখতে থাকি, কিন্তু তোমরা আমার কোনো ফোন কলই ধরতে চাওনি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করনি আমার পাঠানো একটি চিঠিরও। তবু আমি চেষ্টা ছাড়িনি। সমস্ত মান অপমান জ্ঞান ভুলে তোমাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু আমার দুর্ভাগ্য, তোমরা এই অধমের সঙ্গে আর যোগাযোগ রাখতে চাওনি। বিস্মৃত হয়েছ সেই সব দিনের কথা, যেগুলো আজও এই বৃদ্ধের সিন্ধুকে সযত্নে তুলে রাখা মণিমাণিক্যের চেয়েও মূল্যবান। তোমাদের সমস্যা আমি বুঝি, তোমরা ভয়ানক ব্যস্ত, তোমাদের হাতে অহেতুক ব্যয় করার মতো কোনো সময় নেই। যথেষ্ট গুরুত্ব ও কার্যকারিতা না বুঝলে সেসব কাজে নিজেদের নিয়োজিত করার রুচি নেই। জানি সফল মানুষকে আর পিছনে ফিরে তাকাতে নেই। জানি সফল মানুষদের জীবন বড় কঠিন, কারণ সেখানে ক্রমশ শুধুমাত্র ঊর্ধ্বমুখী এগিয়ে চলার দায়ই প্রধান। সেখানে পদে পদে পিছিয়ে পড়ার ভয়, পদস্খলনের সংশয় নিত্যসঙ্গী। তবুও আমি তোমাদের কাছ থেকে কিছু চেয়ে বসেছিলাম। অধিকার বোধের বশবর্তী সামান্য কিছুটা প্রতিদানের প্রত্যাশী হয়ে পড়েছিলাম। আমি আশা করে ফেলেছিলাম সামান্য একটু প্রীতি, সহানুভূতি, হৃদয়ের স্পর্শ, উষ্ণতা। কিন্তু তোমরা আমায় মর্মাহত করলে। আমার শেষ আশাটুকুও ভঙ্গ হলো। সমস্ত ভ্রমজাল ছিন্ন করে বুঝিয়ে দিলে রক্তের সম্পর্কের বাইরে মানুষে মানুষে সত্যিই বুঝি আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি সারা জীবন খুব অল্পেই সন্তুষ্ট থেকেছি, যদিও নিজেকে তার যোগ্য মনে করি না, তবুও সুযোগ থাকতে নিজের জন্য বড় কিছু একটা চাইনি। বড় পদ, অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি কিছুই না। কিন্তু একটি বিষয়ে আমার কাঙালপনা ছিল অত্যন্ত অধিক। তাই বুঝি ঈশ্বর আমাকে এতটা যন্ত্রণা দিলেন। তাদের কাছ থেকেই যন্ত্রণা দিলেন যাদের উপর আমার বিশ্বাস ছিল অন্ধ, আস্থা ছিল অটল, স্নেহ অপার। কিন্তু তোমরা এই নিঃস্ব বৃদ্ধের সঙ্গে এমনটা নাই করলে পারতে। এতটা ব্যথা না দিলেই ভালো করতে। এতটা দাহ, এই হৃদয়টা যে বড়ই দুর্বল। এই পরিমাণ বেদনা সহ্য করবার ক্ষমতা প্রকৃতি যে আমায় দেয়নি। যাদের আপন ভেবেছিলাম তাদের কাছ থেকে এই দীর্ঘ নৈঃশব্দ, এই সচেতন উপেক্ষা, এই কঠোর প্রত্যাখ্যান, এই সুতীব্র অবহেলা সহনের শক্তি, মনে হয় না জীবিত থাকতে তোমাদের সঙ্গে আমার আর কোনো দিন দেখা হবে।
অথচ কি আশ্চর্য বিড়ম্বনা দেখো, বৃথা আশা যে মরিতে মরিতেও মরে না, তাই প্রতিদিন আশায় থাকবো একদিন না একদিন হয়তো তোমাদের স্যার বলে সেই ডাকটি আবার সকর্ণে শুনব। একদিন তোমাদের কোনো চিঠি এসে পৌঁছবে আমাদের লেটার বক্সে, একদিন বেল বেজে উঠবে আমার দরজায়, আর খুলে দেখব তোমরা দাঁড়িয়ে আছো, আশায় থাকবো তোমরা আমার সামনে বসে আবার কোনো দিন সমবেত কণ্ঠে গাইবে, যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি। জানি সে আশা আমার আর পূর্ণ হবে না, তবু আশাবাদ বস্তুটা যে মানুষ নামের এই জন্তুটার কি এক ভীষণ দুরারোগ্য ব্যাধি। আরও অনেকগুলো পাতা আছে, কিন্তু আর একটি অক্ষর এগোতে পারেন না রিজুলা মিত্র। জলে চোখ ভরে এসেছে শুভময় অরিত্র মোহনা অনন্য রক্তিম ঋতজাদের। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে দুচোখ চেপে ধরছে নলকেন্দু। মাস্টারমশাইয়ের দিকে একভাবে তাকিয়ে থাকা শ্রীময়ীর চোখের কোণে থমকে দাঁড়িয়েছে জলবিন্দু। ওরা কথা বলতে পারছিলেন না, মাথা তুলতে পারছিলেন না লজ্জায়, নিজেদের উপর ঘৃণায় কুঁকড়ে আসছিল শরীর। হঠাৎ বাইরে চৌকাঠির উপর এক ভদ্রলোককে জোর একবার হোঁচট খেতে খেতে বেঁচে ঘরে ঢুকতে ডেকে মাথা তুলে তাকালেন ওরা। ভদ্রলোক জানালেন উনি অনির্বাণ সেন, উদয়নবাবুর ভাইপো। ফোন পেয়ে সেই মুহূর্তেই রওনা দিয়ে এইমাত্র এখানে এসে পৌঁছেছেন। নিজের সরকারি অ্যাম্বুলেন্সটা উদয়ন সেনের এই ভাইপো আসার জন্যেই অপেক্ষা করছিল। সে এসে গেছে, তাই বডি আর ফেলে রাখার প্রশ্নই নেই। হাসপাতালের কর্মীরা স্ট্রেচার হাতে উপস্থিত হয় এই ঘরের দরজায়। কারা আছে বাড়ির লোক বলতেই ছুটে যায় শেফালি আর সন্তোষী। ওরা ভিতরে এলে ওদের নির্দেশ মেনে সাহায্য করতে লাগে। প্রাণপণ যত্নে জেঠুবাবুর প্রস্তুতি সেরে দিতে লাগে ওর শেষ যাত্রার। ওকে ওরা স্ট্রেচারে তুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে দাঁড়িয়ে থাকে স্থানুবৎ। চোখের সামনে ঝাপসা হয়ে আসে চারিদিক, মাথার মধ্যে সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। আচমকা পিঠে একটা হাত এসে পড়ায় কেঁপে ওঠে সে। দেখে রিজুলা সেন দাঁড়িয়ে ঠিক ওর পাশে। বলেন, শোনো বোন, একটু এই দিকে আসবে? ওদের অনুসরণ করে ঘরের কোণের দিকে গেলে ওর দিকে কাঁচুমাচু মুখে তাকান শুভময় বাবু। শেষ দিকে তুমি যখন ওর পাশে ছিলে তখন তুমি ওর আপনজন, তাই তোমার কাছেই অনুমতি চাইছি, একটা জিনিস আমাদের দেবে। কি দাদাবাবু? গলা শুকিয়ে আসে ওর। ডায়েরিটা। আসলে ওখানেই তো ওই স্মরণ সভায় গাওয়ার জন্য যে গানগুলো উনি বেছে রেখেছিলেন সেগুলো লেখা আছে, তাই ওটা আমাদের দরকার। হ্যাঁ বা না কী বলবে বুঝে উঠতে পারে না শেফালি। তাছাড়া ওর কী বা অধিকার আছে এ ব্যাপারে অনুমতি দেওয়ার? জেঠুবাবুর শেষ ইচ্ছে পূরণ হবে, তার চেয়ে বেশি আর কী বা চাওয়ার আছে? সম্মতি জানানো ছাড়া তার হাতে আর কোনো বিকল্প ছিল না, তাই সে ঘাড় কাত করে। অনেক অনেক ধন্যবাদ বোন। ওর হাত চেপে ধরেন রিজুলা মিত্র। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলেন, আর একটা কথা, এই ডায়েরিটা তুমি পড়নি তো? না দিদিমণি, আমি ওর কোনো এইসব নিজের জিনিসে হাত দিতাম না। খুব ভালো, খুব ভালো, হেসে ওঠেন রিজুলা মিত্রের দুই আয়ত নয়ন। দয়া করে এই ডায়েরিটার কথা আর কাউকে বলো না। দিদির এই কথাটি রেখো প্লিজ, তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওটা আমাদের কাছেই থাকুক, স্যারের একটা স্মৃতিচিহ্ন। হ্যাঁ, বুঝতেই পারছো। আচ্ছা দিদি, তাই হবে দিদি। সে দাঁড়িয়ে থাকে ওখানেই। কিন্তু ডায়েরিটা নিয়ে চলে যাওয়ার সময় ওরা এত তাড়াহুড়ো করছে কেন? এত হুটোপাটার কী আছে?
ওরা খুব ব্যস্ত, ঠিক আছে, কিন্তু মুখগুলো ওই রকম লাগছে কেন? কেমন যেন চোর চোর ভাব, অপরাধীর মতো চাহনি, পালানোর মতো ভাব করছে যেন। এই ঘরটা ছেড়ে বেরিয়ে যেতে পারলে যেন ওরা বাঁচে। ওরা প্রায় দৌড়চ্ছে, এত জোরে পা চালানোর কি আছে? এ কি, ওরা সিঁড়ি দিয়ে নামছে কেন? পা হড়কে পড়লে একটা কেলেঙ্কারি হয়ে যাবে তো। ও দাদা, ও ও দিদি, এতগুলো সিঁড়ি ভেঙে নামতে যাচ্ছেন কেন? লিফট তো আছে। সে পেছন থেকে চেঁচিয়ে ওঠে। যতদূর সম্ভব দ্রুত নামতে নামতে উপরের দিকে তাকিয়ে শুভময় হাত নেড়ে বলেন, আমাদের নিয়ে চিন্তা করো না বোন, আমাদের এভাবে নামার অভ্যেস আছে। স্মরণ অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করতে হবে তো, তাই আমাদের এখন বেরিয়ে পড়তে হচ্ছে। তুমি ওদিকটা দেখো, ওদিকে তো তোমরা ছাড়া আর কেউ সামলানোর নেই, ওদিকটা দেখো। নমস্কার, শুনছিলেন তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি হৃদয়স্পর্শী বাস্তবধর্মী গল্প আপনজন, যেটা পড়তে পড়তে আমার নিজেরই চোখ ঝাপসা হয়ে এসেছিল। আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন, অপেক্ষায় রইলাম। নমস্কার।